আজ ক্লাস 11 এর নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারস। তো দেখো এখানে কি এটা কমপ্লেক্স নাম্বারস। আচ্ছা বাংলা যেটা আছে সেটা লিখে দিচ্ছি, জটিল রাশি। তো আমরা এই কমপ্লেক্স নাম্বার কি, কিভাবে অঙ্কগুলো সলভ করব, সব কিছু ডিটেলস আলোচনা করব। তো দেখো এখানে কি আছে কমপ্লেক্স নাম্বার, তো এটা আমি দুভাগে ভাগ করে দিলাম। একটা পার্ট হচ্ছে কমপ্লেক্স প্লাস আর একটা হচ্ছে নাম্বারস। দেখো নাম্বারের বিষয়ে আমরা সবাই জানি, তো আমরা এখন যে নাম্বারগুলো শিখেছি সেই নাম্বার নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয় প্রথম হচ্ছে নাম্বার, তারপরে কমপ্লেক্সের ব্যাপারটা আসবে। তো নাম্বারস, তাহলে আমরা আলোচনা করবো নাম্বারস। নাম্বারসের প্রয়োজন কি? নাম্বারস কি কোয়ান্টিটি বোঝার জন্য, কোয়ান্টিটি বোঝার জন্য। যেমন আমি যদি বলি দুটি ফ্যান, তাহলে তুমি বুঝো দুই, আমি একটা সংখ্যা তোমাকে বলেছি, তো দুটি ফ্যান মানে কটা ফ্যান আছে? দুটো ফ্যান আছে। হ্যাঁ, দুইটা কিন্তু তোমার কাল্পনিক, কিন্তু আমরা যখন দুই বলবো, যদি কোনো কোয়ান্টিটি বোঝায় তাহলে বলবো যে না, দুই নাম্বার বোঝাচ্ছি। তো নাম্বারস এখানে কোয়ান্টিটি বোঝার জন্য আমরা নাম্বার ব্যবহার করি। সেই নাম্বারগুলো আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখেছিলাম সেইগুলো কি কি ছিল? প্রথম আমরা শিখেছিলাম স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা যেখান থেকে ছোটবেলা থেকে নাম্বার কাউন্ট করতে শিখেছিলাম, কোন জায়গা থেকে? 1 থেকে। 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত যে নাম্বারগুলো পাবো সেগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। তারপর আসছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? দেখো আমরা যখন 1 2 3 করে লাস্ট যখন 10 পর্যন্ত যাব, তখন দেখো এখানে একটা নতুন একটা সংখ্যা শিখছি, কি? 0। তাহলে প্রথম আমরা শিখেছিলাম 1 থেকে, তারপর যখন 9 এর পরে ডট ডট করে এখানে 9 এর পরে যখন 10 এ যাচ্ছি, তখন আমরা নতুন একটা নাম্বার শিখলাম, সেটা কি? এখানে 0। তো সেই অখণ্ড সংখ্যা, তখন আমাদের আমার নাম্বার শেখার যে ব্যাপারটা, সেটা একটা নাম্বার বেড়ে গেল, কি? 0 একটা নাম্বার। তো আমরা এখান থেকে অখণ্ড সংখ্যা স্টার্ট করলাম 0 থেকে, 0 1 2 3 ডট 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 ইনফিনিটি। তাহলে আমরা আরেকটা নতুন নাম্বার শিখে ফেললাম, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। সেটা কোন জায়গা থেকে স্টার্ট? 0 থেকে স্টার্ট। এরপর তুমি বলতে পারো স্যার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? এগুলো সব তুমি জানো, তবু আমি তোমাকে জাস্ট একবার রিভাইজ করে দিচ্ছি। হ্যাঁ, 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, কত যাবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে তুমি বললে স্যার -1 একটা পূর্ণ সংখ্যা, -2 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কত দূর আসবে? ডট ডট করে অবশ্যই -ইনফিনিটি পর্যন্ত। কারণ দেখো প্রত্যেকটার কি চিহ্ন আছে? নেগেটিভ সাইন আছে। এবার একটা জিনিস খেয়াল রাখো, এই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এর প্রত্যেকের আগে কি সাইন আছে? প্লাস সাইন আছে। +1 +2, এখানে 3 দিই +3। আর এখান থেকে এই পর্যন্ত সব এই যে সংখ্যাগুলো আছে এর আগে কিছু সাইন আছে? মাইনাস সাইন। আর এগুলো এখান থেকে এই পর্যন্ত প্লাস সাইন। তো এই যে সংখ্যাটা হচ্ছে 0, এর আগে কোনো চিহ্ন নেই, মানে 0 চিহ্ন নেই। আশা করি বুঝতে পেরেছো? তাহলে 0 সংখ্যাটা কোনো চিহ্ন নেই। তো গেল পূর্ণ সংখ্যা। এইবার তুমি কি শিখেছিলে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা p/q, q not equal to 0. Example 1/2, 1 2 3 4 5 তারপরে তুমি কি শিখছিলে? অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কি কি ছিল? অমূলদ সংখ্যা সেটা তুমি বলতে √5, √7, √6, √8,
মানে যাদের বর্গমূল পসিবল হয় সেই সংখ্যাগুলো ছিল অমূলদ সংখ্যা। তাহলে দেখো প্রথম আমরা শিখেছিলাম স্বাভাবিক সংখ্যা, তারপর শিখেছিলাম অখণ্ড সংখ্যা, তারপর শিখেছিলাম পূর্ণ সংখ্যা, আর অমূলদ সংখ্যা এগুলো হচ্ছে অবশ্যই p/q আকারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে। তারপরে মূলদ সংখ্যা শিখেছিলাম, অমূলদ সংখ্যাও শিখেছিলাম। আচ্ছা একটা জিনিস দেখো, সমস্ত স্বাভাবিক সংখ্যা, দেখো ভালো করে দেখো, সমস্ত স্বাভাবিক সংখ্যা যা আছে তাদেরকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যাকে কি স্বাভাবিক সংখ্যা বলতে পারি? না, কোনোদিনই না। তুমি একটা এক্সাম্পল দাও। আচ্ছা 0 হচ্ছে অখণ্ড সংখ্যা, 0 কি স্বাভাবিক সংখ্যা? না। 1 স্বাভাবিক সংখ্যা, এখানে 1 ও অখণ্ড সংখ্যা। 2 স্বাভাবিক সংখ্যা, 2 ও অখণ্ড সংখ্যা। তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে স্বাভাবিক সংখ্যা implies অখণ্ড সংখ্যা, বাট অখণ্ড সংখ্যা ডাজ নট ইমপ্লাই, এটা কি এরকম ইমপ্লাই হবে? না, এরকম হবে না। তার মানে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, কিন্তু অখণ্ড সংখ্যা স্বাভাবিক এদিক থেকে এদিকে যাওয়া যাবে না। তাহলে অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। সমস্ত অখণ্ড সংখ্যা, অ্যাকচুয়ালি সব লিখে দিলাম, সব স্বাভাবিক সংখ্যায় অখণ্ড সংখ্যা, কিন্তু সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এটা গেল। এবার দেখো পূর্ণ সংখ্যা। আচ্ছা ভালো করে দেখো, এই পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আছে? দেখো স্বাভাবিক সংখ্যা আছে, দেখো এখান থেকে এই পর্যন্ত পুরো স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা, এই 0 নিয়ে নাও, তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা কি পূর্ণ সংখ্যা, সরি অখণ্ড সংখ্যা। আর এই যে নাম্বারগুলো এগুলো আবার তো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? স্বাভাবিক সংখ্যাও আছে, অখণ্ড সংখ্যাও আছে, আবার ওদের নেগেটিভ গুলোও আছে। তাহলে সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হবে? কোনোদিনই না। যেমন ধরো -2 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। যেমন ধরো -2, এখানে কি -2 আছে অখণ্ড সংখ্যার মধ্যে? এই অখণ্ড সংখ্যার মধ্যে কি -2 আছে? নেই। তাহলে এটাকে আমরা কি বলবো? সমস্ত পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যাও বলা যেতে পারে না, আবার অখণ্ড সংখ্যাও বলা যেতে পারে। আচ্ছা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা দেখো আমি কয়েকটা হাফ, আচ্ছা -হাফও তো মূলদ সংখ্যা, আচ্ছা 0ও তো মূলদ সংখ্যা, হাফও, আচ্ছা হাফ না, -1 -2, হ্যাঁ -3, যা সংখ্যা আছে সব সংখ্যা তো মূলদ সংখ্যা। হ্যাঁ এইগুলো বাদ দিয়ে যত সংখ্যা আছে সবই তো মূলদ সংখ্যা। কিরকম? ধরো তোমাকে বলেছে -1 কি -1/1, তোমাকে বলেছে -5 মানে কি -5/1, অবভিয়াসলি কি সংখ্যা এগুলো? এগুলো সব মূলদ সংখ্যা। তোমার একটা জিনিস পরিষ্কার যে সমস্ত পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা হয়ে গেল মূলদ সংখ্যা। এবার দেখো অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা টোটালি আলাদা সংখ্যা। এই অমূলদ সংখ্যা এর মধ্যেও যাবে না, এর মধ্যেও যাবে না, এর মধ্যেও যাবে না, এর মধ্যেও যাবে না। তাহলে আমরা সংখ্যাটাকে লিখছি, ভালো করে খেয়াল করবে একটু, তাহলে আমরা পেলাম মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এর মধ্যে কি কি আছে? সমস্ত পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যা সমান পূর্ণ সংখ্যা, কারণ এই আর এর পড়ার লেখা দরকার নেই। পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? পূর্ণ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক আছে, আবার কি আছে তোমার অখণ্ড সংখ্যা আছে, আবার কি আছে কিছু এক্সট্রা আছে। এই যে সমস্ত সংখ্যা পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা দেখো মূলদ সংখ্যা, এবার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তো আমি বলেছি তোমাকে, অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা হচ্ছে, আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, অমূলদ সংখ্যা সহজ উদাহরণ দেবো, কঠিন উদাহরণের মধ্যে যাবোই না। অমূলদ সংখ্যা √5, মানে যাদের বর্গমূল পসিবল নয় তাদেরকে আমরা বলছি অমূলদ সংখ্যা। √5, √8, √7 এটসেট্রা। এই যে নাম্বার এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা।
তাহলে সমস্ত নাম্বারকে আমরা দুভাগে ভাগ করে ফেললাম। আমরা যতদূর শিখেছি, এক হচ্ছে মূল সংখ্যা, আর একটা হচ্ছে অমূল সংখ্যা। এইবার তোমরা যেটা পড়েছো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা বলছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। তো রিয়েল নাম্বার সমান কি? বলছে রিয়েল নাম্বার সেইগুলো, ভালো করে কথা শুনবে, রিয়েল নাম্বার হচ্ছে সেই সমস্ত সংখ্যা যার স্কোয়ার এনি নাম্বার, যে কোনো নাম্বার থাকবে তার স্কোয়ার করব, এর রেজাল্ট কি হবে? পজিটিভ। যেমন ধরো √5 তার স্কোয়ার করো, তাহলে কত হবে? 5। রেজাল্ট কত? পজিটিভ নাম্বার। পজিটিভ, এখানে নাম্বার করে দিলাম, তাহলে পজিটিভ নাম্বার। তাহলে অবশ্যই এই যে √5 রিয়েল নাম্বার, তাহলে √5 কে কি নাম্বার বলবো? রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার কোনগুলো? রিয়েল নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার যাদের স্কোয়ার করব, স্কোয়ার করে কি পজিটিভ আসবে রেজাল্ট, তাদেরকে আমরা বলবো রিয়েল নাম্বার। তো আমি এখানে লিখে দিচ্ছি রিয়েল নাম্বার ডেফিনেশন কিরকম, যে যাদের স্কোয়ার সমান সমান পজিটিভ তারাই রিয়েল নাম্বার। আশা করি বুঝতে পারছো। তাহলে রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার কোনগুলো? তাহলে দেখো আমি এখানে লিখছি এবার, দেখো রিয়েল নাম্বার, তাহলে দেখো মূল সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা মূল সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা যদি স্কোয়ার করো, যেমন ধরো -1 পূর্ণ সংখ্যা স্কোয়ার কত হবে? +1। -2 তার স্কোয়ার কত হবে? +4। তাহলে এইগুলো -1 -2 এই যে নাম্বার, এই নাম্বারগুলো তো রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার কি? এগুলো তো দেখো এই যে সমস্ত পূর্ণ সংখ্যা আমি কি বলেছিলাম? মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা, তাহলে রিয়েল নাম্বার সমান কি? মূলদ সংখ্যা। আচ্ছা আরেকটা জিনিস ভাবো, √5 অমূলদ সংখ্যা। √5 অমূলদ, তাহলে √5 এর যদি স্কোয়ার করো কত হবে? 5। তাহলে এই যে 5 পেলাম, এগুলো তো পজিটিভ। তাহলে দেখো √5 এর স্কোয়ার কত? √5 এর স্কোয়ার হচ্ছে 5 সমান পজিটিভ। তাহলে অবশ্যই √5 টা কি সংখ্যা? √5 টা হচ্ছে আমরা বলতে পারি বাস্তব সংখ্যা। তাহলে √5 টা কি সংখ্যা ছিল? অমূলদ সংখ্যা। তাহলে রিয়েল নাম্বার মানে কি? মূলদ সংখ্যা যোগ অমূলদ সংখ্যা। এ তো ক্লাস 9 এ ছিল আর কি, তো সেগুলো আমি তোমাকে একবার দেখিয়ে দিলাম যে রিয়েল নাম্বার সমান সমান মূলদ সংখ্যা যোগ অমূলদ সংখ্যা। এবার তুমি এখান থেকে তোমার মনে একটা কোশ্চেন যাচ্ছে, আচ্ছা রিয়েল নাম্বার তো হলো, তাহলে রিয়েল নাম্বার মানে বাংলাটা কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। এইবার তোমার মনে কোশ্চেন ঘোরাফেরা করছে যে যার স্কোয়ার নেগেটিভ হবে তার ক্ষেত্রে কি হবে? আমি কি বললাম যে রিয়েল নাম্বার সমান সমান এনি নাম্বার যদি স্কোয়ার করো পজিটিভ হবে, সেটা হবে রিয়েল নাম্বার। তাহলে এবার তোমার মনে এখানে কোশ্চেন যাচ্ছে যে রিয়েল নাম্বার তো এটা হলো, যদি স্কোয়ার করার পর নেগেটিভ আসে, এটা তো স্যার কি পাগল হয়ে গেল? কারণ স্কোয়ার করলে কোনো সময় নেগেটিভ হয় নাকি? আচ্ছা ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল নিয়ে আমি তোমায় বলে দিচ্ছি। যেমন ধরো √5 তার স্কোয়ার, এটা স্কোয়ার করলে কত হবে? এটা স্কোয়ার করলে অবভিয়াসলি -5। দেখো √8 তার স্কোয়ার কত হবে? এর স্কোয়ার কত হবে? এর স্কোয়ার হবে -8। √1 তার স্কোয়ার, এর স্কোয়ার কত হবে? -1। তাহলে আমরা বুঝতে পারছি যে এমন আরো কিছু সংখ্যা আছে যাদের স্কোয়ার করলে কি হবে? নেগেটিভ হবে। আরেকটা জিনিস বুঝতে পারো, বাস্তব সংখ্যার বিপরীত কি?
বাস্তব সংখ্যার বিপরীত হচ্ছে অবাস্তব। অবাস্তব সংখ্যা। তাহলে তোমার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে অবাস্তব সংখ্যা আমার কোনগুলো? অবাস্তব নিশ্চয়ই বাস্তবের বিপরীত। বাস্তবে কি হচ্ছিল? এনি নাম্বার স্কোয়ার করো পজিটিভ হবে। তাহলে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে কি হবে? এনি নাম্বার যার স্কোয়ার করবে রেজাল্ট কি হবে? নেগেটিভ। তাহলে আমরা কি শিখলাম? নাম্বারের আগে আমরা শিখেছিলাম যে সমস্ত নাম্বার, সেই সমস্ত নাম্বার যেগুলো রিয়েল নাম্বার ছিল, বাস্তব সংখ্যা ছিল। কিন্তু এখন দেখো নতুন একটা নাম্বার পেলাম। তুমি আগে তো কোনো সময় এগুলো পড়োনি। √5 তার স্কোয়ার, √8 তার স্কোয়ার, √1 তার স্কোয়ার, এগুলো তো তুমি আগে পড়োনি। তাহলে এখন তুমি বুঝতে পারলে যে না, আমরা একটা নতুন ধরনের নাম্বার শিখছি, যে নাম্বারটা কি? অবাস্তব সংখ্যা। এনি নাম্বার থাকবে, এনি নাম্বার তার স্কোয়ার ইকুয়াল টু নেগেটিভ। তাহলে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আর কি। তাহলে আমরা একটা নতুন নাম্বার শিখলাম, সেই নাম্বারটার সিস্টেমটা কি রকম নাম্বার সিস্টেম? অবাস্তব নাম্বার সিস্টেম। তো আমি এখানে লিখছি অবাস্তব সংখ্যা সমানের ইংলিশ যেটা হবে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? এর কি রকম? আমরা শর্টকাটে লিখছি এনি নাম্বার যা স্কোয়ার করব রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে নেগেটিভ। তার অবাস্তব সংখ্যা কোনগুলো? যে সেই সমস্ত সংখ্যা হচ্ছে অবাস্তব যাদের স্কোয়ার নেগেটিভ। যেমন ধরো √1 - 1 এ স্কোয়ার করো, এ স্কোয়ার করলে কত হবে? -1। তাহলে আমরা দেওয়ার পর কি বলবো? √1 ইকুয়াল টু অবাস্তব বা ইমাজিনারি নাম্বার। এই √1 কে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। সংখ্যা ঠিক না, একটা উপায় প্রকাশ করা হয়। আমি সেই উপায়টা তোমাকে বলছি। এই √1 একে ডিফাইন করা হয়, আস্তে আস্তে আমি কমপ্লেক্স নাম্বারের দিকে যাচ্ছি। √1 একে ডিফাইন করা হয়, প্রকাশ করা হয় কিভাবে? আয়োটা এর উচ্চারণ হবে আয়োটা। আয়োটা কি বললাম? এই যে √1 একে প্রকাশ করা হয় আয়োটা দ্বারা। জাস্ট তাহলে তুমি এই পর্যন্ত সুন্দর করে নোট করে নেবে যে √1 কে ডিফাইন করা হয় আয়োটা দ্বারা। তারপর আমি বাকিটা বলছি। এখনো কিন্তু আমরা নাম্বার সিস্টেমের মধ্যে আছি। ধরো নাম্বার সিস্টেম আমরা কি কি পেলাম? নাম্বার সিস্টেম আমরা পেলাম নাম্বার, আমরা পেলাম একটা হচ্ছে বাস্তব বা রিয়েল, আর একটা হচ্ছে অবাস্তব বা ইমাজিনারি। আচ্ছা, এই ইমাজিনারি পার্টটা নিয়ে আলোচনা করবো। আমরা এটা বুঝে গিয়েছি, এই সম্পর্কে আমরা ডিটেলস বলে দিয়েছি। রিয়েল নাম্বারটা ডিটেলস বলে দিচ্ছি আর কি। তো প্রবলেম হবে, তুমি ক্লাস 9-এর বইটা একবার ফলো করতে পারো। তো অবাস্তব বা ইমাজিনারি নাম্বার, যেমন ধরো তোমার একটা দিয়েছে √5। তো তুমি কি √5 এর স্কোয়ার করো, √5 তার স্কোয়ার, তাহলে কত হবে? √5 ইকুয়াল টু -5। তাহলে এই যে √5 এটা কি সংখ্যা হয়ে গেল? অবাস্তব সংখ্যা। তাহলে √5 দিকে দেখো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আয়োটা দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? আয়োটা দ্বারা। আয়োটা সমান কত? আয়োটা সমান √1।
তাহলে একে তুমি লিখতে পারো এরকম ভাবে রুট অফ 5 ইন্টু মাইনাস 1। তাহলে এটা তুমি কি লিখবে রুট 5 ইন্টু রুট অফ মাইনাস 1। দেখো আমি একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, রুট এ বি ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি, এটা কিন্তু সব সময় হয় না। এই রুট এ বি ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি এটা সব সময় হয় না। কখন রুট এ বি ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি হয় এটা আমি অবশ্যই তোমাকে বলে দেবো। এখন জাস্ট তোমাকে বোঝানোর জন্য তুমি মনে করো এটাকে আমি রুট এ, এটাকে বি, তাহলে রুট এ ইন্টু বি ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি পরিণত করে নিয়েছি। এটা কখন কখন হয় না, হ্যাঁ এই ক্ষেত্রে অবশ্যই হয়। কখন কখন রুট এ বি ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি হয় না সেটাও আমি তোমাকে বলে দেবো। আচ্ছা দেখো আপাতত এটার মধ্যে ব্যাক করছি। দেখো এটার ভ্যালু কত, এটার ভ্যালু তুমি বলবে স্যার এটার ভ্যালু হচ্ছে আয়োটা, এটা কত হলো রুট 5 ইন্টু আয়োটা। আচ্ছা দেখো যদি বলি রুট অফ মাইনাস 4 আয়োটা, তাহলে এটা কি হবে, তুমি বলবে স্যার এটা হবে রুট অফ 4 মানে 2 তার স্কয়ার ইন্টু মাইনাস 1। এটা তাহলে এটা কি হবে, দেখো 2 এর বর্গমূল কত 2, তাহলে 2 রুট অফ মাইনাস 1 মানে 2 আয়োটা, এটার ভ্যালু হচ্ছে আয়োটা, এখানে বসিয়ে দিয়েছি। তো অবাস্তব সংখ্যাকে আমরা এইরকম ভাবেই প্রকাশ করবো, আয়োটা দিয়ে প্রকাশ করবো। যাই হোক গেল। অবাস্তব সংখ্যা আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমি ক্লাসে বলে দেবো আরেকবার। এইবার আমরা যেটা করব কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা কি করব কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারস কি, এর ডেফিনেশন কি, বলছি কোন নাম্বারকে যদি তুমি a প্লাস আয়োটা বি আকারে প্রকাশ করতে পারো তাকে কমপ্লেক্স নাম্বার বলবে। বলছি কোন নাম্বারকে যদি তুমি a প্লাস আয়োটা বি আকারে প্রকাশ করতে পারো, a প্লাস আয়োটা বি আকারে প্রকাশ করতে পারো তাকে কমপ্লেক্স নাম্বার বলে। তো দেখো আমি কিছু উদাহরণ দেবো অবশ্যই। এবার এই কমপ্লেক্স নাম্বারটা প্রকাশ করা হয় কি, একে ডিফাইন করা হয়, ডিফাইন মানে প্রকাশ করা, একে প্রকাশ করা হয় ডিফাইন মানে প্রকাশ করা z দিয়ে, z ইকুয়াল টু a প্লাস আইটা। এটা কি নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার। যেখানে a সমান রিয়েল নাম্বার, b সমান রিয়েল নাম্বার। তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, z ইকুয়াল টু a প্লাস আয়োটা বি আকারে। যদি কোনো নাম্বার এই আকারে প্রকাশ করতে পারে আর তাকে আমরা z দিয়ে ডিফাইন করে দেবো, দিয়ে বলবো যে এটা একটা কমপ্লেক্স নাম্বার। তো এখানে তোমার অনেক কোশ্চেন আসতে পারে, আমি সেই ছোট ছোট কোশ্চেনগুলো অ্যান্সার দিতে যাবো। তাহলে কি পেলাম, z ইকুয়াল টু a প্লাস আয়োটা বি। এইবার এই যে z ইকুয়াল টু, ধরো এক্সাম্পল ধরো তোমায় বলি যে z ইকুয়াল টু 2 প্লাস 3 আয়োটা, তাহলে অবশ্যই এটাকে আমরা কি বলবো, এটা কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার কোনগুলো, কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার যার সঙ্গে অবাস্তব মিক্সড থাকবে, যার সঙ্গে অবাস্তব অংশ মিক্সড থাকবে, হ্যাঁ সেটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। তো যাই হোক এগুলো উল্লেখ করে দিচ্ছি। এবার দেখো
জেড ইকুয়াল টু কি বলেছিলাম এ প্লাস আয়োটা বি। এই এ কে আমরা কি বলবো সেটাও বলছি। এ কে আমরা বলবো এ সমান, দেখো এটা হচ্ছে বাস্তব অংশ। দেখো এখানে তোমরা একটা বি বাড়িতে গিয়েছো, বি বাড়িতে নেমন্তন্ন এসছে, বি বাড়িতে মূল কথা ছিল যে 100 জন নেমন্তন্নে আসবে। তো যথারীতি তুমি কি করেছো, 100 জনের খাবার অ্যারেঞ্জ করে রেখেছো। এইবার দেখা গেল যে 500 জন লোক এসছে, টাইম বেশি নেই তোমার হাতে, ধরো 2টোর সময় এসছে তারা, তাহলে তুমি কি করবে তখন? তোমার হাতে কি উপায়? সবাইকে তো অল্প অল্প করে দিও তো, 500 জন খাবার তুমি 100 জনের খাবার তুমি 500 জনকে দিয়ে মেকআপ করতে পারবে না। তো আমার মতে তখন একটা সিম্পল উপায় আছে। কি উপায় আছে? তুমি সমস্ত খাবার যেগুলো আছে সেখানে তুমি 1 ফোঁটা করে কেরোসিন তেল দিয়ে দাও। এতে কি ঘটনা ঘটবে? এতে তোমার খাবার বেঁচে যাবে, 500 জনের খাবার লাগবে না। আর আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এই দেখো, আমি যদি বলি z ইকুয়াল টু a, এটা কি রিয়েল নাম্বার। আমি যখনই বলছি z ইকুয়াল টু a প্লাস আয়োটা b, তখন এটা কি হয়ে গেল? কমপ্লেক্স নাম্বার। তারপরে আয়োটাকে যদি তুমি কেরোসিনের মধ্যে তুলনা করো, দেখো এর সঙ্গে কাকে মিক্স করেছো? আয়োটা দিয়ে মিক্স করেছো, মানে a প্লাস আয়োটা b। তার মানে যদি কোনো নাম্বারের মধ্যে সামান্য অংশ হলেও অবাস্তব অংশ থেকে থাকে, তাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। এটা কারো ডেফিনেশন। তাহলে z ইকুয়াল টু a প্লাস b এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারে দুটো পার্ট আছে। a কে কি বলবো আর b কে কি বলবো? a কে বলবো রিয়েল পার্ট অফ z, মানে এই z কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট হচ্ছে কোনটা? a। আর b কে কি বলবো? b কে বলবো ইমাজিনারি পার্ট। দেখো বিটা কার সঙ্গে যুক্ত আছে? অবাস্তব অংশের সঙ্গে যুক্ত আছে। আয়োটা তো অবাস্তব অংশের সঙ্গে যুক্ত আছে। তাহলে b কে আমরা বলবো ইমাজিনারি পার্ট অফ z। কিভাবে প্রকাশ করব? a কে লিখবো a ইকুয়াল টু হচ্ছে রিয়েল z, রিয়েল পার্ট অফ z, আর a কে আমরা বলবো ইমাজিনারি পার্ট অফ z। এটা কি বাংলা বললে কি হবে? বাস্তব অংশ, জটিল রাশি। আর এটা অবাস্তব অংশ, জটিল রাশি। তাহলে জটিল রাশির একটা কি পেলাম? বাস্তব অংশ পেলাম, আর একটা অবাস্তব অংশ পেলাম। তাহলে সেটাকে আমরা এখানে এদি প্রকাশ করছি। যেমন ধরো যদি তোমার কোশ্চেন নেয় যে z ইকুয়াল টু 2 প্লাস 3 আয়োটা, এর বাস্তব অংশ কত? তাহলে তুমি বলবে রিয়েল z ইকুয়াল টু 2 and imaginary z ইকুয়াল টু 3। আশা করি বুঝতে পারছো। তাহলে বাস্তব অংশ হচ্ছে 2, অবাস্তব অংশ হচ্ছে 3। যদি বলতো এখানে প্লাসের পরিবর্তে যদি মাইনাস করতো, তাহলে কি লিখতাম? এটা 2 হতো, আর এটা কি হয়ে যেত? মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। এবার একটা কমপ্লেক্স নাম্বার ধরো এরকম আছে z ইকুয়াল টু a প্লাস আয়োটা b। একে আমরা তিন রকম ভাবে ডিফাইন করে দিচ্ছি এখানে তোমার সুবিধার জন্য। কেউ বললো স্যার a ইকুয়াল টু 0। আর যদি a ইকুয়াল টু 0 হয়, তাকে ভালো করে ভাবো, তাহলে কি z ইকুয়াল টু কি ছিল? a প্লাস আয়োটা b। a ইকুয়াল টু 0, তাহলে z ইকুয়াল টু কত? i। আয়োটা b। তাহলে দেখো এখানে কোনো বাস্তব অংশ আছে? এখানে অনলি কি বলে কাল্পনিক অংশটুকু আছে। তারপরে আমরা কি বলবো যে a ইকুয়াল টু 0 হলে z কি হয়ে যাবে? z সমান বিশুদ্ধ কাল্পনিক বা পিওরলি
ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। দেখো যদি ভালো করে আমার কথা শোনো, যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে কি করে আছে আয়োটা বি, যেমন ধরো z ইকুয়াল টু 2 আয়োটা, তাহলে এখানে b কত, b ইকুয়াল টু 2, a কত, a কিছু নেই মানে a কত 0 প্লাস 2 আয়োটা। তাহলে এই যে 0 প্লাস 2 আয়োটা আছে, এই যে এটা তো একদম পিওরলি, ভালো করে দেখো এটা তো পুরো কাল্পনিক অংশ, এটা পুরোটাই তো কাল্পনিক অংশ, কারণ এই 2 কার সঙ্গে যুক্ত আছে, আয়োটার সঙ্গে যুক্ত আছে। তো এই যে অংশটা একে আমরা কি বলবো, একদম পিওরলি ইমাজিনারি, তার মানে এর মধ্যে কোনো বাস্তব অংশ নেই। আচ্ছা এবার কেউ বলতে পারে স্যার যদি b ইকুয়াল টু 0 হয়, তাহলে b ইকুয়াল টু 0 হলে কি হবে, z ইকুয়াল টু a প্লাস আয়োটা b সমান সমান a প্লাস 0 if b ইকুয়াল টু 0। তাহলে এটা পুরো বাস্তব অংশ, তাই না? এটাকে কি বলবো, z ইকুয়াল টু কি হবে, পিওরলি রিয়েল। উদাহরণ এক্সাম্পল, z ইকুয়াল টু 2, পিওরলি রিয়েল। যদি b নট ইকুয়াল টু 0 হয়, এবার তুমি বলবে স্যার b নট ইকুয়াল টু 0 তার মানে কি নাম্বার? আরে বাবা b নট ইকুয়াল টু 0 তার মানে কি, ধরো এরকম আছে b নট ইকুয়াল টু 0 মানে a 0 হতেই পারে, কোনো অসুবিধা নেই, z ইকুয়াল টু 2 আয়োটা। দেখো b কত, হ্যাঁ আমি বললাম এখানে 0 প্লাস 2 আয়োটা, তাহলে এখানে দেখো 2 আয়োটা করে যাচ্ছে, তার মানে কি অবশ্যই ইমাজিনারি নাম্বার। আবার যদি এরকম বলি z ইকুয়াল টু 1 প্লাস 2 আয়োটা, তাহলে এটাও তো ইমাজিনারি নাম্বার। দেখো এটা কাল্পনিক, তাহলে কাল্পনিক যদি তাকে বাস্তব যোগ করো কি হবে, সেও কাল্পনিকই তো হয়ে যাবে, কারণ এর তো বাস্তব রেজাল্ট আমি পাবো না। তাহলে কি হবে 1 প্লাস 2 আয়োটা যেটা আছে সেটাও কি হয়ে যাবে, অবশ্যই ইমাজিনারি। তাহলে b নট ইকুয়াল টু 0 তার মানে ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, এক্সাম্পল কি কি হবে, এক্সাম্পল হচ্ছে 2 প্লাস 3 আয়োটা, only 3 আয়োটা, only 4 আয়োটা, 9 প্লাস 8 আয়োটা, এগুলো সব কি নাম্বার, ইমাজিনারি নাম্বার, যেখানে b নট ইকুয়াল টু 0, a 0 হতেই পারে, কোনো চাপ নেই। তাহলে আমরা শিখে ফেলেছি a 0 হলে সেটাকে আমরা কি বলবো, বিশুদ্ধ কাল্পনিক বা পিওরলি ইমাজিনারি নাম্বার। যদি b 0 হয়, এই b 0 হয়, তাহলে কি হবে, একদম পিওরলি রিয়েল হয়ে যাবে। আর কি হয়ে যাবে, b নট ইকুয়াল টু 0 হলে কি হবে, ইমাজিনারি নাম্বার। এবার এখানে কোশ্চেন একটু চেঞ্জ করছি, যে 2, কোশ্চেন হচ্ছে 2 কি কমপ্লেক্স, 2 কি কমপ্লেক্স নাম্বার? এবার তোমার মনে কোশ্চেন এই 2 আবার কি কমপ্লেক্স নাম্বার হবে? ভালো করে দেখো, আস্তে আস্তে আমরা পুরো থিওরির দিকে অগ্রসর হচ্ছি। 2 কি কমপ্লেক্স নাম্বার, বা 5 6 0 1 এগুলি কি কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার? তাহলে তুমি কি বলবে, তোমার রেজাল্ট হবে স্যার না এগুলো তো রিয়েল নাম্বার। আচ্ছা কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন কি ছিল? কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন ছিল z ইকুয়াল টু a প্লাস আয়োটা b। তাহলে আমার মেন টার্গেট কি, আমার মেন টার্গেট এই যে 2 আছে, এই 2 কে a আকারে প্রকাশ করা যায় কিনা দেখব, যদি যায় তাহলে বলবো 2 কমপ্লেক্স নাম্বার। তো দেখো আমি লিখতে পারি z ইকুয়াল টু 2 প্লাস আয়োটা ইনটু 0, অবভিয়াসলি লিখতে পারি। তাহলে এটা কি নাম্বার, অবশ্যই এটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ 0 আছে কি আছে, আয়োটা তো সঙ্গে আছে না, তাহলে অবশ্যই z ইকুয়াল টু 2 প্লাস আয়োটা ইনটু 0, এটার সঙ্গে 2, এটা যদি তুমি একে গুণ করো তাহলে অবশ্যই 2, যে 2টা কি নাম্বার, কমপ্লেক্স নাম্বার। একই যদি আমি বলি z ইকুয়াল টু 1, তাহলে এটা এইভাবে লিখতে পারি 1 প্লাস 0 ইনটু আয়োটা, তাহলে এটাও কি এটাও কমপ্লেক্স নাম্বার। আচ্ছা যদি বলি z ইকুয়াল টু -1, তাহলে তুমি কি বলবে -1 প্লাস 0 ইনটু আয়োটা, এটাও এটাও কমপ্লেক্স নাম্বার। কারণ কি আকার প্রকাশ করতে হবে, z ইকুয়াল টু a প্লাস আয়োটা b আকার প্রকাশ করতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা যে নাম্বারগুলো শিখেছি সেই নাম্বারগুলো সমস্ত নাম্বারই কি নাম্বার,
কমপ্লেক্স নাম্বার। তাহলে এবার তুমি বলবে স্যার এই কিরকম হচ্ছে, আমি তোমায় বলছি। তাহলে দেখো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, হ্যাঁ, যা সংখ্যা আছে 1 2 3 হাফ ডট ডট করে যা সংখ্যা আছে, এই সমস্ত নাম্বারগুলোকেই তো তুমি কি আকারে প্রকাশ করতে পারবে, এদেরকে a প্লাস আইওটা b আকারে প্রকাশ করতে পারবে। কাদের? এই সমস্ত রিয়েল নাম্বারকে। তারপরে রিয়েল নাম্বার কি আকারে প্রকাশ করতে পারবে? a প্লাস আইওটা b আকারে। তাহলে আমরা কি বলতে পারি যে সব রিয়েল নাম্বার সমান সমান কমপ্লেক্স নাম্বার। এতক্ষণ পর্যন্ত আমাদের ধারণা ছিল যে না ভাই রিয়েল নাম্বার সব মানে এত নাম্বার যে গুণে শেষ করা যাবে না, তাহলে সব থেকে বড় নাম্বার সিস্টেম কোনটা? রিয়েল নাম্বার সিস্টেম। এতদিন আমাদের এই ধারণা ছিল যে বাস্তব সংখ্যা সব থেকে বড়। হ্যাঁ, তাহলে দেখো সমস্ত রিয়েল নাম্বার কি হলো? কমপ্লেক্স নাম্বার। এবার আমি আরো কিছু তোমাকে কমপ্লেক্স নাম্বারের উদাহরণ দিচ্ছি। যে ধরো মনে করো আয়োটা, আয়োটা একটা নাম্বার, 2 আয়োটা একটা নাম্বার, 3 আয়োটা একটা নাম্বার, 5 আয়োটা একটা নাম্বার। এগুলো সব কি নাম্বার? এগুলো কমপ্লেক্স নাম্বার। তাই তো? হ্যাঁ, ইমাজিনারি নাম্বার মানে অবশ্যই কমপ্লেক্স নাম্বার। এগুলো যদি কমপ্লেক্স নাম্বার হয়, এগুলো কি রিয়েল নাম্বার হবে? এগুলো তো নট ইকুয়াল টু রিয়েল নাম্বার। তাহলে একটা জিনিস পরিষ্কার যে সমস্ত রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার, বাট সমস্ত কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার নয়। তার মানে একটা জিনিস পরিষ্কার, সব থেকে বড় নাম্বার সিস্টেম কোনটা? সব থেকে বড় নাম্বার সিস্টেম হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। তো আমি এখানে নোট করে লিখে দিচ্ছি যে সব থেকে বড় নাম্বার সিস্টেম হলো কমপ্লেক্স নাম্বার সিস্টেম। তাহলে একটা জিনিস শিখেছি যে সমস্ত কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার না, কিন্তু রিয়েল নাম্বার যা রিয়েল নাম্বার সব রিয়েল নাম্বার কমপ্লেক্সের মধ্যে আসছে, কিন্তু সমস্ত কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বারের মধ্যে যাচ্ছে না। তাহলে অবশ্যই কমপ্লেক্স নাম্বার এক্সট্রা আরো অনেক কিছু নাম্বার আছে। সেই জন্য আমরা বলছি যে সব থেকে বড় যে নাম্বার সিস্টেম সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখব জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। জিওমেট্রিক্যাল আচ্ছা জ্যামিতিক তাৎপর্য, আচ্ছা জ্যামিতিক, জ্যামিতিক ভাবে যৌগিক রাশি। তোমাদের সুবিধার জন্য জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা মনে করো, আচ্ছা ঠিক আছে ওই কনসেপ্টে বলবো না। ক্লাস 11 এ যে আমরা কমপ্লেক্স নাম্বার করব z ইকুয়াল টু a প্লাস আয়োটা b, একে আমরা পয়েন্ট হিসাবে করব। ঠিক আছে? এবার তোমরা স্যার পয়েন্ট হিসাবে কি করে পড়া যাবে? ধরো z ইকুয়াল টু a প্লাস আয়োটা b,
একে আমি লিখলাম a, b। a, b একটা কমপ্লেক্স নাম্বার লেখা আছে, তার মানে z যদি এরকম থাকে a, b, তাহলে তুমি কি বলবে যে স্যার এটা আছে a প্লাস আয়োটা b। এবার ধরো z ইকুয়াল টু আমি বললাম a মাইনাস আয়োটা b, এটা তুমি কি লিখবা যে একটা সমান চিহ্ন, অসুবিধা নেই। হ্যাঁ, a, কি লিখবে মাইনাস b, আয়োটা বাদ দিয়ে যে অংশটুকু পড়ে থাকবে a, মাইনাস b। ধরো 2 প্লাস 3 আয়োটা z ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারি 2, 3। এইভাবে আমরা একে পয়েন্ট হিসেবে ট্রিট করব। আর এই যে পয়েন্ট হিসেবে ট্রিট করলাম, এই পয়েন্টকে কি বলবো, এদের কি বলা হবে, এই যে z ইকুয়াল টু a, b, একে আমরা বলবো অর্ডারড পেয়ার। এবার তুমি বলতে পারো অর্ডারড পেয়ার কেন স্যার? অর্ডারড পেয়ারের বাংলা হচ্ছে ক্রমযুগল, ক্রমযুগল। এবার তুমি বলতেই পারো অর্ডার পেয়ার কেন বলবো, দেখো এর একটা অর্ডার ফলো করছে। তুমি দেখো এখানে প্রথমে বি লিখছো না, প্রথমে এ লিখছো তারপরে বি লিখছো, তাই না? আয়োটার সঙ্গে যে যুক্ত থাকে, যে কানেক্টেড থাকছে, সে পরে বসছে, আর তার আগে কি বলছে এ। তাহলে এটাকে কি আমি বি, এ বলতে পারবো? মোটেই না। এটা সবসময় আমি কি লিখবো এ, বি। তাহলে এটাকে লিখবো এ, বি, বি নট ইকুয়াল টু বি, এ। তো আমি জাস্ট একে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন তোমাকে শেখাবো যে জিওমেট্রিক্যালি কিভাবে বুঝবো। ধরো তোমার একটা কোশ্চেন দিল যে 2, 3, এটা এই বিন্দু, এই বিন্দুকে, এটা কমপ্লেক্স নাম্বার নয়, এটা রিয়েল নাম্বার, এটা রিয়েল। বলছে 2, 3 বিন্দুকে স্থাপন করো। 2, 3 বিন্দুকে স্থাপন করো কোথায়? ওই যে ছক কাগজে। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি বলবে স্যার একটা প্লেনের অনুগুরুত্ব অনুভব করো। প্লেন মানে একটা সমতল দরকার, তাহলে এই বোর্ডটা একটা সমতল, তাহলে তুমি একটা প্লেন, প্লেন মানে হচ্ছে সমতল। তাহলে তাহলে তুমি কি করবে? এই যে সমতল আছে, এই সমতলকে 4 ভাগে ভাগ করবে, 4 ভাগে ভাগ করবে। তাহলে 4 ভাগে যদি ভাগ করো, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। এদেরকে এমন ভাবে ভাগ করবে যাতে প্রত্যেকটা কোণ যে তৈরি হয়ে যাবে মধ্যবর্তী, প্রত্যেকটা কোণ যাতে 90 ডিগ্রি হয়। তুমি এটাকে কি বলবে? x অক্ষ, এটাকে বলবে y অক্ষ। এবার তুমি বলবে স্যার 2, 3, তাহলে এই পর্যন্ত আমি এখানে 2 আর এটা 3, তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টের স্থানাঙ্ক 2, 3। তাহলে অ্যাকচুয়ালি 2, 3 বিন্দু কি দিল? ওর পজিশন, ও কোথায় বাস করে সেটা দিয়ে দিল 2, 3 বিন্দু। এবার এখানে আমি চেষ্টা করছি যে কমপ্লেক্স নাম্বারকে যদি আমি পয়েন্ট হিসেবে প্রকাশ করতে পারি, তাহলে একেও নিশ্চয়ই আমি ছক কাগজে স্থাপন করতে পারবো। ভালো করে আমার কথা শোনো, আমি বলতে চাচ্ছি যে 2, 3 এমনি নর্মাল একটা বিন্দু ছিল যাকে আমরা ছক কাগজে স্থাপন করেছি। এইবার একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমি পয়েন্ট হিসেবে ট্রিট করতে পারি, কমপ্লেক্স নাম্বার ধরো z ইকুয়াল টু a প্লাস আয়োটা b, তাহলে তুমি এটাকে কি বলবে? a, b। তাহলে এবার আমার প্রশ্ন যে তুমি একে কি কেন স্থাপন করতে পারবে? এবার আমি এখানে লিখে দিচ্ছি a সমান রিয়েল পার্ট অফ z আর b সমান ইমাজিনারি পার্ট অফ z। ঠিক আছে, এবার একে স্থাপন করা যায় কি দেখো। আচ্ছা, তাহলে তুমি বলবে হ্যাঁ স্যার যাবে, আমি এই বরাবর একটা অবশ্যই যখন স্থাপন করে একটা প্লেন দরকার, তুমি একটা প্লেন নিয়ে নিলে, হ্যাঁ, সেই প্লেনকে সমান 4 ভাগে ভাগ করে দিলে, এটা দিলে x অক্ষ, এটা y অক্ষ। তুমি বলবে স্যার a, এইটুকু a ধরলাম, তাহলে এইটুকু, আর এখান থেকে এইটুকু b ধরলাম, এই যে পয়েন্ট পেলাম, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে a, b। তাহলে হ্যাঁ, আমরা কমপ্লেক্স নাম্বারকেও স্থাপন করতে পেরেছি। কিন্তু একটা জিনিস ভাবো, এটা কি ছিল? রিয়েল পার্ট, বাস্তব অংশ, আর বি কি ছিল? অবাস্তব অংশ। দেখো বাস্তব অংশ কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর গিয়েছে, তাহলে এই যে x অক্ষ, এই যে x অক্ষ, একে আমরা বলবো বাস্তব অক্ষ। এবার দেখো b ইকুয়াল টু কি? অবাস্তব অংশ, আর ইমাজিনারি পার্ট অফ z।
তাহলে বি কোন অক্ষ বরাবর গিয়েছে, বি গিয়েছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই যে ওয়াই অক্ষ পেলাম কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, এই ওয়াই অক্ষকে কি বলবো, কাল্পনিক অক্ষ। তাহলে একটা জিনিস পরিষ্কার, আমরা যদি নরমালি 2,3 কে স্থাপন করতাম, 2,3 এমনি নরমালি 2,3, তাহলে দেখো এখানে 2 এখানে 3, তাহলে তুমি বলতে এটা 2,3, তাহলে এটাও রিয়েল, 2 ও রিয়েল, 3 ও রিয়েল, তাহলে তুমি বলতে স্যার এটাও বাস্তব অক্ষ, এটাও, তাহলে এটার ক্ষেত্রে এটাও বাস্তব হতো, এর ক্ষেত্রে এটাও বাস্তব, এক্সটাও বাস্তব অক্ষ, ওয়াইটাও বাস্তব অক্ষ। কার ক্ষেত্রে, যদি নরমালি তুমি কোনো জেনারেল পয়েন্ট, একটা জেনারেল পয়েন্ট 2,3 কে যদি স্থাপন করতে, তাহলে কি লাগতো, দুটোই বাস্তব অক্ষ লাগতো। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে আমরা যখন রিয়েল নাম্বারকে স্থাপন করছি, তাহলে কি হয়ে যাচ্ছে, তখন আমাদের কি দরকার, একটা বাস্তব অক্ষ দরকার আর একটা অবাস্তব অক্ষ দরকার। কেন দরকার, কারণ আমরা যখন কমপ্লেক্স নাম্বারকে স্থাপন করব, তার দুটো পার্ট থাকবে, একটা পার্ট থাকবে রিয়েল পার্ট আর একটা পার্ট থাকবে ইমাজিনারি পার্ট। তাহলে এই যে প্লেন, এটা একটা নতুন ধরনের প্লেন, এই যে প্লেন, এই যে প্লেন, আমার কথা শুনুন, এই যে প্লেন, এই দুটোই বাস্তব অক্ষ, এই প্লেনকে বলা হয় কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ান প্লেন। আর এই যে প্লেন, তাহলে এই প্লেনের নিশ্চয়ই আলাদা একটা নাম আছে, একে তো আমরা কার্টেসিয়ান বলতে পারি না, কারণ কি কার্টেসিয়ানের কি হয়, এও বাস্তব, এক্স অক্ষ বাস্তব, ওয়াই অক্ষ বাস্তব। কিন্তু যদি আমরা কাল্পনিক অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারকে যে প্লেনে আমরা স্থাপন করেছি, কমপ্লেক্স নাম্বারকে আমরা যে প্লেনে স্থাপন করেছি, সেই প্লেনে দুটো অক্ষ আছে, একটা হচ্ছে বাস্তব অক্ষ, আর এটাকে আমরা কি বলছি, এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষকে আমরা কি বলছি, কাল্পনিক অক্ষ। তাহলে এক্স অক্ষ হচ্ছে বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষটা কি হচ্ছে, কাল্পনিক অক্ষ। তাহলে এই যে প্লেন, এই প্লেনের নাম কি হবে, এই প্লেনের একটা নাম আছে, হ্যাঁ, এই প্লেনের নাম আমরা বলবো কমপ্লেক্স প্লেন, और argand plane और Gaussian plane। এই যে প্লেন, এই প্লেনের নামটাকে হচ্ছে কমপ্লেক্স প্লেন, অর্গান প্লেন আর Gaussian প্লেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বারকে পয়েন্ট হিসেবে ট্রিট করব এবং তাকে কমপ্লেক্স নাম্বারকে একটা যে প্লেনে স্থাপন করব, সেই প্লেনটার নাম দেব অর্গান প্লেন, কমপ্লেক্স প্লেন, Gaussian প্লেন, যে কোনো একটা তুমি বলতে পারো। তো আমি যাকে এগুলো বাদ দিয়ে আমি বলছি কমপ্লেক্স প্লেন বলছে, পরে মনে থাকবে ভালো। তাহলে আমরা শিখে গেলাম কমপ্লেক্স প্লেন। আচ্ছা দেখো, এবার কমপ্লেক্স প্লেন পেয়ে গিয়েছি, কোনো চাপ নেই। এবার আমি বলবো এদেরকে অর্ডার পেয়ার কেন বলছে, একে অর্ডার পেয়ার কেন বলছে। আচ্ছা দেখো, এটা a, b, আর যদি বলতাম b, a, যদি বলতাম b, a, তাহলে কি হতো, এই b এখানে বসতো আর এই a এখানে বসতো। তার মানে কি, আমি কি বলতে পারি যে a, b নট ইকুয়াল টু b, a, তাই তো, a, b নট ইকুয়াল টু b, a। তার মানে এই জন্য তো বলছি অর্ডার পেয়ার, এরা সবসময় কি থাকবে, একটা অর্ডারে থাকবে, অর্ডার থাকবে। এই জন্য a, b কে কি বলছি, অর্ডার, আবার লিখে দিচ্ছি অর্ডার পেয়ার, দুজনে একটা অর্ডারের মধ্যে থাকবে, প্রথমে এ, প্রথমে বাস্তব অংশ, তারপরে অবাস্তব অংশ। এই তো, এটা হচ্ছে বাস্তব অংশ, বিটা হচ্ছে অবাস্তব অংশ। তো এই তো গেল কমপ্লেক্স নাম্বারকে বা কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, অনুবন্ধী। আচ্ছা অনুবন্ধী
আচ্ছা আমি ইংলিশটাই লিখবো, তুমি ইংলিশটাই উচ্চারণ করবে। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, এই ধর্মগুলো আমি পরে আলোচনা করবো। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার একটু ভালো করে কথা শোনো। এটা কি? কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। ধরো এ একটা কমপ্লেক্স নাম্বার আছে, z ইকুয়াল টু a প্লাস আয়োটা b। একে আমি একটা কমপ্লেক্স প্লেনে স্থাপন করছি। কমপ্লেক্স প্লেন, আচ্ছা আমি লেখার দরকার নেই, কমপ্লেক্স প্লেন স্থাপন করলাম। এটা হচ্ছে অবাস্তব অক্ষ, এইটা হচ্ছে বাস্তব অক্ষ। এটা বাস্তব অক্ষ, এটা অবাস্তব অক্ষ। এখানে কি আছে? a কমা a প্লাস আলফা b, তার মানে একে তুমি কি বলতে পারো যে স্যার a কমা b। তাহলে a কমা b প্রথমে বাস্তব অংশ তারপরে অবাস্তব অংশ। দেখো প্রথমে বাস্তব অংশ তারপরে অবাস্তব অংশ, এই জন্য একে বলছে অর্ডার পেয়ার। অবশ্যই তোমাকে অর্ডার ফলো করতে হবে এখানে। তাহলে তুমি মনে করো এখান থেকে এইটুকু হচ্ছে a আর এখান থেকে এইটুকু হচ্ছে b। তাহলে এই পয়েন্ট কি হয়ে গেল? এই পয়েন্টের নাম হয়ে গেল a কমা b। আচ্ছা আমি তোমাকে এবার একটা ভালো করে কোশ্চেন, ঠিক আছে বলো, এটা x অক্ষ, x অক্ষ থেকে এর দূরত্ব কত? b। তাহলে এর যদি একটা প্রতিচ্ছবি পাওয়ার চেষ্টা করছি, প্রতিচ্ছবি, এর প্রতিচ্ছবি কোন দিকে হবে? তুমি বলবে স্যার এর প্রতিচ্ছবি এ যেখানে আছে জলের ধারে তুমি দাঁড়িয়ে গেলে, মনে করো তুমি জলের ধারে দাঁড়িয়ে আছো, তোমার তো একটা প্রতিচ্ছবি একটা বিন্দুতে গঠিত হবে। তাহলে এখানে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার প্রতিচ্ছবি নিশ্চয়ই সম দূরত্বে গঠিত হবে, এই জায়গায় গঠিত হবে, এই x অক্ষের সাপেক্ষে। মনে করো এগুলো জল, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর প্রতিচ্ছবি নিশ্চয়ই এই বিন্দুতে গঠিত হবে। তাহলে এটা যদি b হয়, এটা কি? মাইনাস b। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত? এই বিন্দু স্থানাঙ্ক হবে a কমা মাইনাস b। তাহলে একটা রৈখিক প্রতিচ্ছবি a কমা b, এই যে বিন্দু ছিল আমি বললাম a কমা বিন্দু a কমা b বিন্দুর x অক্ষের সাপেক্ষে রৈখিক প্রতিচ্ছবি কি হবে? আরে বাংলায় যদি তোমায় বলতে চাই, তুমি মনে করো যে তুমি একটা জলের ধারে দাঁড়িয়ে আছো, এই x অক্ষ জল, তাহলে এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো তোমার তো ছায়াটা পড়বে, একটা প্রতিচ্ছবি তৈরি হবে। কোন বিন্দু থেকে তৈরি হবে? তুমি বলবে স্যার আমি যেখানে থাকবো ঠিক তার সমদূরত্বে। তারপর ধরো এখানে সেই দূরত্ব, তাহলে এখানে যদি তার প্রতিচ্ছবি তৈরি হয়, তাহলে এখান থেকে এইটুকু যদি b হয়, তাহলে এখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু একইভাবে মাইনাস b হবে, মাইনাস b হবে। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? এই পয়েন্টের যে স্থানাঙ্ক সেটা কি হয়ে গেল? a কমা মাইনাস b। তাহলে একে আমরা লিখতে পারি যে এই যে এটা যদি এ তো কমপ্লেক্স নাম্বার, তাহলে এও তো কমপ্লেক্স নাম্বার, তাহলে একে আমরা লিখতে পারি z ইকুয়াল টু a প্লাস মাইনাস b আয়োটা সমান কত? a মাইনাস আয়োটা। প্লাস প্লাসই ছিল, b এর জায়গায় কি বসিয়েছি? মাইনাস b। এই যে এখানে মাইনাস b আছে, তার মানে এটাকে আমরা আরেকটা নতুন একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। কোথা থেকে? a প্লাস আয়োটা b থেকে। তাহলে এই নতুন কমপ্লেক্স নাম্বারকে কি বলবো? দেখো এই নতুন কমপ্লেক্স নাম্বারকেই বলবো কনজুগেট অফ জেড। কনজুগেট z1 পেয়ে গেছি, কনজুগেট অফ জেড ইকুয়াল টু a প্লাস আয়োটা b ছিল a মাইনাস আয়োটা b। একে ডিফাইন করা কিভাবে হয়? একে ডিফাইন করা হয় z বার দ্বারা। z বার কি উচ্চারণ লিখে দিচ্ছি, z বার। তাহলে z বার সমান কত? তাহলে এইটা ইমপ্লাইজ z বার ইকুয়াল টু a মাইনাস। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, এক্সাম্পল দিচ্ছি। মনে করো z ইকুয়াল টু 2 প্লাস 3 আয়োটা। তাহলে z বার কত হবে? z বার হবে 2 মাইনাস 3 আয়োটা। ধরো z ইকুয়াল টু আছে -2 প্লাস 3 আয়োটা। তাহলে z বার কত হবে? এটার কোনো পরিবর্তন হবে না,
দেখো রিয়েল পার্টটা যা থাকছে কোনো পরিবর্তন হচ্ছে যেটা সেটা হচ্ছে অবাস্তব অংশে। তাহলে এটা তুমি বলবে -2 -3 আয়োটা। তাহলে z ইকুয়াল টু যদি -5 -2 আয়োটা হয় তাহলে z বার কত হবে? z বার হবে -5 + 2 আয়োটা। তার মানে যে ইমাজিনারি অংশটা প্লাস মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তার ক্ষেত্রে কনজুগেটের ক্ষেত্রে। এবার একটা তোমার ক্লাস 10 এর ওই যে অনুবন্ধী করণী করতে না, সেই অনুবন্ধী করণীটা লিখবে। তো আমি এগুলো ডিলিট করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কনজুগেট লিখে দিচ্ছি এখানে। তাহলে z ইকুয়াল টু a প্লাস আয়োটা b এর কনজুগেট কত হবে? কনজুগেটকে আমরা z বার দিয়ে প্রকাশ করব। z বার ইকুয়াল টু কত? a মাইনাস আয়োটা b। নোট বলে লিখিয়ে দিচ্ছি। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার, আয়োটা সবসময় কি দিয়ে রিপ্লেস হবে? মাইনাস আয়োটা দিয়ে। তার মানে কনজুগেট করতে হলে, কনজুগেট এ পরিণত করতে হলে আয়োটা রিপ্লেস করবে মাইনাস আয়োটা না। তাহলে কনজুগেটে পরিণত করতে হলে আয়োটা রিপ্লেস করবে আয়োটাকে রিপ্লেস করবে মাইনাস আয়োটা দ্বারা। তাহলেই যেটা হবে সেটাকে আমরা কি বলবো? কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার। দুটি জটিল রাশির সমতা। আচ্ছা সমতাই করে দিলাম, দুটি জটিল রাশির সমতা। ধরো মনে করো এখানে একটা কমপ্লেক্স নাম্বার আছে a প্লাস আয়োটা b, আর এদিকে আর সময় এই কমপ্লেক্স নাম্বারটা অন্য আরেকটা কমপ্লেক্স নাম্বারের সঙ্গে সমান, সেটা হচ্ছে p প্লাস আয়োটা কিউ। তুমি কিছু যদি না জেনে থাকো তাহলে তুমি ভাববে এর রিয়েল পার্ট কোনটা। এর রিয়েল পার্ট হচ্ছে a, এর রিয়েল পার্ট হচ্ছে p। তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বার কখন সমান হবে? যদি এটা সমান এটা হবে যদি a ইকুয়াল টু p and b ইকুয়াল টু q হয়। তার মানে কি ঘটনা ঘটলো? বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ সমান আর অবাস্তব অংশের সঙ্গে অবাস্তব অংশ সমান। যেমন ধরো বলা আছে a প্লাস আয়োটা b ইকুয়াল টু 2 মাইনাস 3 আয়োটা। ফাইন্ড a and b। বলছে a প্লাস আয়োটা b ইকুয়াল টু কত? 2 মাইনাস 3 আয়োটা। কি ফাইন্ড করতে বলছে? ফাইন্ড a and b। তো একে কিভাবে সলভ করব? দেখো তুমি তাহলে এই কনসেপ্ট ব্যবহার করবে। এর রিয়েল পার্ট হচ্ছে a, এর রিয়েল পার্ট হচ্ছে 2, আর এর ইমাজিনারি পার্ট হচ্ছে b, আর এর ইমাজিনারি পার্ট কত? -3। তুমি বলছো -3 এখন বুঝতে পারছি না ইমাজিনারি পার্ট, তো আমি তোমাকে অঙ্কটাকে আরেকবার লিখছি। তা কিভাবে লিখবে এটাকে? a প্লাস আয়োটা b ইকুয়াল টু, এটা এইভাবে লেখা যাবে 2 প্লাস -3 ইনটু আয়োটা।
তাহলে কি হয়ে গেল, এই যে রিয়েল পার্টের সঙ্গে সমান হয়ে গেল, আর এই ইমাজিনারি পার্ট আছে এটা এর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে a ইকুয়াল টু কত 2 এন্ড b ইকুয়াল টু কত -3 হয়ে গেল। তো আরো কিছু উদাহরণ দেব। নেক্সট একটা উদাহরণ দিচ্ছি। বলা আছে যে a প্লাস আয়োটা b ইকুয়াল টু 0, ফাইন্ড a এন্ড b। এ বললো স্যার এবার কি করে সলভ করব? সবার আগে ভাবো জিরো নাম্বারটা তো কমপ্লেক্স নাম্বার, তো জিরোকে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করো। কি করে? a প্লাস আয়োটা b ইকুয়াল টু 0 প্লাস 0 ইনটু আয়োটা, বা আয়োটা ইনটু 0। তাহলে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টটা সমান করলে তাহলে কি পেলে, a ইকুয়াল টু 0 এন্ড b ইকুয়াল টু 0। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার কখন সমান হবে? যখন তাদের রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টটা সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা শিখবো, দুটি কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ। এবার কি শিখবো? দুটি কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ আর ভাগ। মানে প্রথমে যোগ শিখবো। ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে z1, একটা কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে a প্লাস আয়োটা b। z2 একটা কমপ্লেক্স নাম্বার c প্লাস আয়োটা d। ঠিক আছে? বলছে কোশ্চেন কি, z, আচ্ছা প্লাসটাও শিখবো মাইনাসটাও শিখবো একবার। z1 প্লাস z2 কত হবে, z1 মাইনাস z2 কত হবে? দেখো এই যোগ তুমি কি হবে, তাহলে তুমি কি লিখবে? প্রথম হচ্ছে যোগটা করছি, যোগের অ্যান্সার, যোগের যে অ্যান্সার হবে সেটা। তাহলে z1 প্লাস z2 সমান a প্লাস আয়োটা b প্লাস z2 কত c প্লাস আয়োটা d। এবার যোগ করার সময় একটা জিনিস মনে রাখবে, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট যোগ হবে আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট যোগ হবে। তাহলে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট যোগ করলে কত হবে, a প্লাস c, দেখো প্লাস আয়োটা b প্লাস আয়োটা d। তাহলে দেখো a প্লাস c থাকছে, প্লাস দুটোর মধ্যে কমন কি আছে, আয়োটা, আয়োটা কমন নাও, b প্লাস d। তাহলে পরিষ্কার একটা জিনিস বুঝে গেলে যে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট যোগ, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টটা যোগ করতে হয়। একই যদি বিয়োগ করতে বলে, বিয়োগ z1 মাইনাস z2, z1 কত a প্লাস আয়োটা b, z2 কত মাইনাস অফ c প্লাস আয়োটা d। তাহলে যোগ করতে হবে। তাহলে যোগ করার যে নিয়ম সেটা কি, আচ্ছা যোগ করার যে নিয়ম ছিল বিয়োগ করারও সেই একই নিয়ম। তাহলে কি হয়ে গেল, এটা a প্লাস আয়োটা b মাইনাস c, মাইনাসে প্লাসে মাইনাস c, মাইনাসে প্লাসে মাইনাস আয়োটা d। এবার দেখো রিয়েল কোনটা কোনটা আছে খোঁজো, a আর মাইনাস c, আর এটা হচ্ছে বাস্তব অংশ, এইটুকু অবাস্তব অংশ এইটুকু। তাহলে এক কাজ করো, এটা থেকে গেল a মাইনাস c প্লাস আয়োটা b মাইনাস আয়োটা d। এবার তুমি এটাকে লিখো a মাইনাস c প্লাস আয়োটা কমন নাও b মাইনাস d। তো এই হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারের কি করে যোগ করতে হবে বা কি করে বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো।
হ্যাঁ উদাহরণ অবশ্যই তোমাকে দেবো, এই নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ কমপ্লিট বিয়োগ কমপ্লিট, কে বাকি আছে গুণ আর ভাগ। যোগ আর ভাগ, ও সরি যোগ বিয়োগ হয়ে গেছে গুণ। তাহলে গুণ শিখবো। ধরো a প্লাস আয়োটা b একটা কমপ্লেক্স নাম্বার আর c প্লাস আয়োটা d এ একটা গুণ করতে হবে। এদের গুণফল কি হবে? নরমাল, নরমাল যে গুণ হয় সেই গুণ হবে। কিরকম? দেখো প্রথমে এর সঙ্গে সি এর গুণ, তারপরে এর সঙ্গে এটার গুণ গুণ করবো। তাহলে এ এর সঙ্গে সি এর গুণ করলে এ সি, এর সঙ্গে কি হবে প্লাসে প্লাসে প্লাস এ বি আয়োটা, এর সঙ্গে গুণ। এবার দেখো এ বি কাকে গুণ করবো? সি কে আর আয়োটা ডিকে, গুণ কমপ্লিট। এবার আয়োটা বি কাকে গুণ করবো? সি কে, তাহলে প্লাস আয়োটা সি বি। তারপরে এটার সঙ্গে এটা প্লাস আয়োটা স্কয়ার, দেখো আয়োটা আর আয়োটা মিলে আয়োটা স্কয়ার, আর বি আর ডি গুণ করলে বিডি। তাহলে কি পেলাম? দেখো পেলাম এসি প্লাস এই দুটোর মধ্যে কত কমন আছে? এর আর এর মধ্যে কত কমন আছে? আয়োটা, আয়োটা কমন নাও, এডি প্লাস সিবি। দেখো আয়োটাই কত কত রুট অফ -1, তাহলে আয়োটা স্কয়ার কত হবে? আয়োটা স্কয়ার হবে -1, অবভিয়াসলি যদি স্কয়ার করা কত হবে -1, তো আমরা এখানে করে দিলাম প্লাস -1 বিডি। তাহলে এবার কি করলাম? এসি প্লাস আয়োটা এডি প্লাস বিসি মাইনাস বিডি। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? দেখো এর সঙ্গে এর যোগ হয়ে যাবে, আর এইটুকু তো টোটাল তো ইমাজিনারি পার্ট। তাহলে হয়ে গেল এসি মাইনাস বিডি প্লাস আয়োটা এডি প্লাস, এই দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ আমরা শিখেছি। হ্যাঁ, তাহলে গুণ যদি এরকম হয় তাহলে অবশ্যই তোমার নোটগুলো একটা জিনিস লিখিয়ে দিচ্ছি। কমপ্লেক্স নাম্বার বীজগাণিতিক সব সূত্র মেনে চলে। কমপ্লেক্স নাম্বার বীজগাণিতিক সব সূত্র মেনে চলে। কিরকম? ধরো a প্লাস আয়োটা বি তার স্কয়ার সমান কি হবে? বীজগাণিতিক সূত্র যা ছিল a প্লাস বি তার স্কয়ার কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে এটা তো বীজগাণিতিক ফর্মুলা, তাহলে যদি বীজগাণিতিক ফর্মুলা হয় তাহলে এটা কি করব? ওকে ফলো করব। এটা হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু আয়োটা বি প্লাস আয়োটা বি তার স্কয়ার। তাহলে কি হয়ে যাবে? a স্কয়ার প্লাস আয়োটা ইনটু 2ab, আচ্ছা এটা কত হবে? প্লাস আয়োটা স্কয়ার বি স্কয়ার। তাহলে কত হবে? a স্কয়ার প্লাস আয়োটা 2ab, আর আয়োটা স্কয়ারের ভ্যালু কত? আয়োটা স্কয়ার মানে -1, তাহলে এখানে -1 বসে দিলে মাইনাস বি স্কয়ার। কমপ্লিট হয়ে গেল। একইভাবে a প্লাস আয়োটা বি তার কিউব, এই ফর্মুলা মেনে চলবে। a প্লাস আয়োটা বি ইনটু a মাইনাস আয়োটা বি, এটাও মেনে চলবে। এটা কি হবে? এটা হচ্ছে a, এটা b, এটা a, এটা b, তাহলে কি হবে? a তার স্কয়ার মাইনাস আয়োটা b তার স্কয়ার, এই ফর্মুলা মেনে চলবে। এটাও তো বীজগাণিতিক ফর্মুলা। বীজগাণিতিক ফর্মুলা কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস b। যেমন ধরো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয়ের ফর্মুলা কি? a প্লাস b তার স্কয়ার মাইনাস 2ab। তো এও এই যে ফর্মুলা আছে বীজগাণিতিক ফর্মুলা, সেই বীজগাণিতিক ফর্মুলাও কমপ্লেক্স নাম্বার মেনে চলবে। এই জন্যই আমি খাতায় তোমাকে লিখিয়ে দিচ্ছি আর কি, কমপ্লেক্স নাম্বার অবশ্যই নোট করে লিখে নেবে।
যে কমপ্লেক্স নাম্বার কি করে, কমপ্লেক্স নাম্বার বীজগাণিতিক সব সূত্র মেনে চলে। এবার কি আসছে ভাগ। ভাগ পসিবল নয়, কমপ্লেক্স নাম্বারের ভাগ পসিবল নয়। তো ভাগ পসিবল নয় তাহলে কিভাবে কি করা যাবে, তো সেটাও আমি তোমাকে বলে দেবো। অবশ্যই যে কমপ্লেক্স নাম্বারের ভাগ যদি পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। তো অবশ্যই তুমি আগে যেগুলো পড়েছো সেগুলো একবার ভিডিওটা ভালো করে দেখে নেবে আর কি, তাহলে হবে।